কি অবস্থা সবার? কল্পনা করুন তো, আপনি রাতের বেলা গাড়ি চালাচ্ছেন। আপনার ঠিক পাশেই বসে আছে আপনারই ছোট বোন, আর তার খুবই শ্বাসকষ্ট হচ্ছে। একটুখানি সতেজ নিঃশ্বাসের আশায় সে তার মাথাটা গাড়ির জানালা দিয়ে বাইরে বের করল, আর ঠিক তখনই কি ভাবছেন, এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট? একদমই নয়। এটা ছিল নরকের এক ভয়ঙ্কর শয়তানকে পৃথিবীতে ডেকে আনার জন্য এক জঘন্য তান্ত্রিক চক, যার শিকার হতে যাচ্ছিল একটা পুরো পরিবার। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি হলিউডের ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং মাথা নষ্ট করা সাইকোলজিক্যাল হরর মুভি হেরিডিটারি। আমি নিশ্চিত এই মুভির শেষ 10 মিনিটের টুইস্ট দেখার পর আজ রাতে আপনার ঘুম উড়ে যাবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা সেকেন্ডে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর রহস্য। একটা সুন্দর পুতুলের বাড়ি, যেটিকে বলা হয় মিনিয়েচার আর্ট। এটা হয়তো অনেকেই দেখে থাকবেন। বর্তমানে কিন্তু এটা খুব বেশি পপুলার একটা বিষয়। অর্থাৎ বাস্তব জগতের যে কোনো জিনিসকে হুবহু কিন্তু আকারে অনেক ছোট করে তৈরি করা হয়। ক্যামেরা ধীরে ধীরে এই পুতুলের বাড়িটার দিকেই জুম হতে থাকে, আর তখনই আমাদের ভুলটা ভাঙে। এইটা কোনো খেলনা নয়, বরং এই অদ্ভুত বাড়িটার ভেতরেই বাস করে আমাদের গল্পের মূল পরিবারটি। এই পরিবারের বৃদ্ধ নানী সবেমাত্র মারা গেছেন, আর আজকে পুরো পরিবার যাচ্ছে তার শেষকৃত্যে। এই পরিবারে আছেন নানির মেয়ে অ্যানি, তার স্বামী এবং তাদের 2 সন্তান, যেখানে ছেলের নাম পিটার আর মেয়ের নাম চার্লি। চার্লি মেয়েটা আর 10টা সাধারণ বাচ্চার মতো ছিল না। শুরু থেকেই সে ছিল ভীষণ অদ্ভুত। তার কাজকর্ম ছিল মাথা খারাপ করার মতো। যেমন এই হাড় কাঁপানো শীতের মধ্যেও সে ঘরের আরামদায়ক বিছানা ছেড়ে বাইরের ওই পুতুলের ঘরে গিয়ে ঘুমাতো। তার পোশাক আশাক এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হতো ছোট একটা বাচ্চার শরীরে যেন কোনো বয়স্ক মানুষের আত্মা ভর করে আছে। যখন সবাই শেষকৃত্যের অনুষ্ঠানে পৌঁছায়, তখন অ্যানি খেয়াল করে সেখানে অনেক অপরিচিত মানুষ এসেছে, যাদের সে কখনোই দেখেনি। অ্যানি যখন মঞ্চে দাঁড়িয়ে তার মায়ের উদ্দেশ্যে শেষ বিদায়ের ভাষণ দিচ্ছিল, ঠিক তখনই পেছনের সিটে বসা চার্লি মুখ দিয়ে খুব অদ্ভুত একটা শব্দ করে ওঠে। লক্ষ্য করার বিষয় হল, অ্যানির গলায় একটা সূক্ষ্ম নকশা করা লকেট ঝুলছিল, আর ঠিক একই রকম একটা লকেট তার মৃত মায়ের গলাতেও ছিল। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে তখন, যখন চার্চের ভেতরে বসা এক অপরিচিত লোক চার্লির দিকে তাকিয়ে খুব রহস্যময় একটা হাসি দেয়। চার্লিও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অনুষ্ঠান শেষ করে সবাই বাড়ি ফিরে আসে। এখানে জানিয়ে রাখা ভালো, মুভির শুরুতে আমরা যে মিনিয়েচার বা পুতুলের বাড়িটি দেখেছিলাম, সেটা আসলে অ্যানি নিজেই বানিয়েছে, কারণ সে একজন মিনিয়েচার আর্টিস্ট। তবে অ্যানির মন সবসময় এক অজানা বিষাদে ডুবে থাকত। এদিকে তার ছেলে পিটারও স্বাভাবিক নয়। সে সারাদিন সিগারেট আর বিভিন্ন নেশায় বুঁদ হয়ে থাকে। পুরো পরিবারে কেবল অ্যানির স্বামী একটু নর্মাল। রাতের বেলা ঘুমানোর সময় চার্লি তার মা অ্যানিকে জিজ্ঞেস করে, নানি তো চলে গেল, এখন আমার খেয়াল কে রাখবে? অ্যানি তাকে শান্ত করে বলে, কেন, আমি আছি না, আমি তো তোমার মা। কিন্তু তখনই চার্লি এমন একটা প্রশ্ন করে যা শুনে অ্যানির মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায়। চার্লি বলে, আর তুমি যখন মরে যাবে তখন আমার কি হবে? অ্যানি কিছুটা ভয় পেয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে বলে, তোমার ভাই পিটার আছে, ও তোমার খেয়াল রাখবে। অ্যানি চার্লিকে আরও জানায়, তার নানি চার্লিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। এত বেশি যে চার্লির ছোটবেলায় অ্যানিকে পর্যন্ত তার মেয়ের কাছে ঘেঁষতে দেয়নি, নিজেই তাকে নিজের দুধ খাইয়ে বড় করেছে। কিন্তু চার্লি উত্তর দেয়, নানি আসলে একটা ছেলে সন্তান চেয়েছিল, কিন্তু আমি মেয়ে হয়ে জন্মানোই বাধ্য হয়ে সে আমাকে মেনে নেয়। চার্লিকে ঘুম পাড়িয়ে অ্যানি যখন তার মায়ের পুরনো জিনিসপত্র ঘাঁটছিল, তখন সে মায়ের হাতে লেখা একটা চিরকুট পায়। সেখানে লেখা ছিল, অ্যানি, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের সবাইকে এক চরম ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে, যা হবে অত্যন্ত মূল্যবান, কিন্তু এর বিনিময়ে তোমরা এক বিশাল পুরস্কার পাবে। এই চিরকুটের মাধ্যমে তার মা আসলে অ্যানিকে কোনো এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছিল। পরদিন চার্লি যখন ক্লাসে বসেছিল, হঠাৎ করে একটা পাখি উড়ে এসে জানালার কাঁচে সজোরে ধাক্কা খায় এবং সাথে সাথেই মারা যায়। ক্লাস শেষ হতেই
বাড়ি ফেরার পথে চার্লি রাস্তার ওপারে একজন অদ্ভুত মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে এক দৃষ্টিতে চার্লির দিকেই তাকিয়েছিল। এদিকে বাড়িতে এসে অ্যানির স্বামী সিদ্ধান্ত নেয় তার আর নানির ঘরটা চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু সেই ঘরে ঢোকার পর আমরা দেয়ালে কিছু অদ্ভুত তান্ত্রিক চিহ্ন দেখতে পাই, যা স্পষ্ট ইঙ্গিত করছিল যে এই বৃদ্ধা আসলে কোনো ভয়ঙ্কর কালো জাদুর সাথে যুক্ত ছিলেন। এর মধ্যে অ্যানির স্বামীর কাছে একটা ফোন আসে। ওপাশ থেকে জানানো হয় কে বা কারা যেন কবর খুঁড়ে নানির লাশ চুরি করে নিয়ে গেছে। এই খবরটা শুনে সে প্রচণ্ড ঘাবড়ে যায়, কিন্তু অ্যানি এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই অনেক ভাবনার পর সে এই ভয়ঙ্কর সত্যটা পরিবারের সবার থেকে লুকিয়ে রাখে। পরদিন অ্যানি মানসিকভাবে হালকা হওয়ার জন্য একটা সাপোর্ট গ্রুপে যায়, যেখানে তার মতো অনেক মানুষই নিজেদের দুঃখের কথা শেয়ার করতে আসে। সেখানে অ্যানি তার মায়ের অতীত নিয়ে এমন কিছু কথা শেয়ার করে যা শুনে সবার চোখ কপালে উঠে যায়। অ্যানি বলে, আমার মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না। তিনি আমার ভাইয়ের শরীরে অন্য কারোর আত্মাকে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন, আর এই যন্ত্রণায় টিকতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে। এরপর আমার বাবাও এক অদ্ভুত কারণে মারা যান। অ্যানি আরও বলে, আমার মা মানুষকে হিপনোটাইজ করতে পারতেন। তার মধ্যে এক অলৌকিক ক্ষমতা ছিল, বিশেষ করে পুরুষদের ওপর তিনি ভর করতে পারতেন। আর এই ভয়েই আমার ছেলে পিটার যখন জন্ম নেয়, আমি তাকে মায়ের ধারে কাছেও ঘেঁষতে দেইনি। কিন্তু চার্লি যখন জন্মালো, সে মেয়ে হয় আমি আর মাকে বাধা দেইনি। আর হয়তো এই কারণেই চার্লি আজ এত অদ্ভুত, আরও কোনো দিক থেকেই নর্মাল নয়। এক রাতে চার্লি নিজের ঘরেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে ঘরের জানালায় একটা অদ্ভুত উজ্জ্বল আলো এসে পড়ে। সেই আলো যেন তাকে বাইরের ফসলের মাঠের দিকেই ডাকছিল। চার্লি যখন হেঁটে সেই মাঠে যায়, সে দেখতে পায় আগুনের কুণ্ডলীর মাঝখানে একটা লোক বসে আছে, যে দেখতে কোনো তান্ত্রিকের মতো, এবং সে কোনো এক অশুভ সাধনা করছে। চার্লি যখন তার দিকে তাকিয়েছিল, ঠিক তখনই অ্যানি এসে চার্লিকে টেনে ঘরের ভেতরে নিয়ে আসে। এর কিছুদিন পর পিটারের বন্ধুরা তাকে একটা পার্টিতে ডাকে। পিটার যখন যাওয়ার জন্য রেডি হচ্ছিল, অ্যানি জোর করে চার্লিকে পিটারের সাথে পাঠিয়ে দেয়, যাতে চার্লির সামনে পিটার কোনো মদ বা নেশা করতে না পারে। পার্টিতে পৌঁছে পিটার তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে এবং আড়ালে গিয়ে স্মোক করতেও শুরু করে। ওদিকে চার্লি একলা বসে বোর হচ্ছিল। এক কোনায় কেক রাখা দেখে চার্লি এক টুকরো কেক খেয়ে নেয়, কিন্তু সে জানত না ওই কেকে ড্রাই ফ্রুটস মেশানো ছিল, যা থেকে চার্লির মারাত্মক অ্যালার্জি ছিল। কেকটা খাওয়ার সাথে সাথেই চার্লির দম বন্ধ হয়ে আসতে শুরু করে। সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। চার্লির এই অবস্থা দেখে পিটার প্রচণ্ড প্যানিক করে ফেলে। সে দ্রুত চার্লিকে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গাড়ির ভেতরে চার্লির শ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল যে সে একটু বাতাসের আশায় গাড়ির জানালা দিয়ে তার মাথাটা বাইরে বের করে দেয়। ঠিক তখনই রাস্তার মাঝখানে হঠাৎ একটা মরা পশুর বডির সামনে চলে আসে। অ্যাক্সিডেন্ট এড়াতে পিটার প্রচণ্ড গতিতে গাড়িটির ডান দিকে চেপে দেয়, কিন্তু রাস্তার ঠিক পাশেই ছিল একটা শক্ত কাঠের বিদ্যুতের খুঁটি। মুহূর্তের মধ্যেই পিটার গাড়ি থামায়। পেছনের দিকে তাকিয়ে সে যা দেখে তাতে সে পুরোপুরি শকে চলে যায়। তার হাত পা অবশ হয়ে আসে। সে এতটা ট্রমাটাইজড হয়ে পড়ে যে গাড়ি ব্যাক করে চার্লির বডিটা ওভাবেই রেখে সে সোজা বাড়ি চলে আসে। মা বাবাকে কিচ্ছু বলে না। সে চোরের মতো নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালেই যখন অ্যানি আর তার স্বামী গাড়ির কাছে যায়, সেখানেই তাদের মেয়ের এই ভয়ঙ্কর পরিণতি দেখতে পায়। তার মেয়ের এমন আকস্মিক এবং নৃশংস মৃত্যুতে পুরো পরিবারটা যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়। একদিন অ্যানি যখন চরম মানসিক যন্ত্রণায় ভুগছিল, হঠাৎ সেখানে এক অপরিচিত মহিলা আসে। সে নিজেকে অ্যানির প্রতিবেশী হিসেবেই পরিচয় দেয় এবং বলে তার নাম জোয়ান। জোয়ান খুবই সহানুভূতি দেখিয়ে বলে, আমি তোমার মেয়ের কথা শুনেছি। ঈশ্বর যেন তোমার এই কষ্ট সহ্য করার শক্তি দেন। আসলে কিছুদিন আগেই আমার নিজের ছেলে আর নাতি পানিতে ডুবে মারা গেছে, তাই তোমার বুকের ভেতরের আগুনটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। জোয়ান অ্যানিকে সান্ত্বনা দেয় এবং বলে সে চাইলে এই শোক থেকে বের হওয়ার একটা পথ দেখাতে পারে। যাওয়ার আগে সে অ্যানির হাতে নিজের বাড়ির ঠিকানাটা গুঁজে দিয়ে যায়। পরদিন অ্যানি আর থাকতে না পেরে জোয়ানের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু জোয়ানের দরজার সামনে পা রাখতেই অ্যানি সেখানে একটা অদ্ভুত কার্পেট দেখতে পায়। কার্পেটের ডিজাইনটা দেখে তার খুবই চেনা চেনা লাগে, যেন এই জিনিস সে আগেও কোথাও দেখেছে। কিন্তু বেশি কিছু না ভেবে সে ভেতরে ঢোকে। সেখানে কথা প্রসঙ্গে অ্যানি জোয়ানকে তার জীবনের এক ভয়ঙ্কর গোপন সত্য জানায়। অ্যানি বলে,
আমার একটা মারাত্মক রোগ আছে, ঘুমের মধ্যে হাঁটার রোগ। বহু বছর আগে একদিন ঘুমের ঘোরে আমি নিজের অজান্তেই আমার 2 সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু একদম শেষ মুহূর্তে আমার জ্ঞান ফিরে আসায় আমি নিজেকে আটকিয়ে নেই। আর ওই দিনের পর থেকেই আমার ছেলে পিটারের সাথে আমার সম্পর্ক বিষাক্ত হয়ে গেছে। পিটার বিশ্বাস করে আমি একজন ডাইনি এবং আমি নিজেই তাকে পুড়িয়ে মারতে চেয়েছিলাম। বাড়ি ফিরে এসে অ্যানি মানসিকভাবে এতটাই বিকারগ্রস্ত হয়ে পড়ে যে সে তার তৈরি করা মিনিয়েচার আর্টে হুবহু তার মেয়ে চার্লির সেই বিভৎস কার অ্যাক্সিডেন্টের দৃশ্যটি তৈরি করতে শুরু করে, যেখানে চার্লির কাটা মাথাটা ছিটকে রাস্তার পাশে পড়ে আছে। অ্যানির স্বামী যখন এই ভয়ঙ্কর পুতুলের দৃশ্যটি দেখে, সে মনে মনে প্রচণ্ড বিরক্ত আর আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক সেই রাতেই ডিনার টেবিলে ঘটে এক মহাবিস্ফোরণ। খাবার খেতে খেতে পিটার হঠাৎ করে চেঁচিয়ে ওঠে আর অ্যানিকে বলে, মা, চার্লির মৃত্যুর জন্য কিন্তু তুমিই দায়ী। তুমি জোর করে ওকে আমার সাথে পাঠিয়েছিলে, আমি তো শুধু ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। এই কথা শুনে অ্যানির ভেতরের জমে থাকা ক্ষোভ আর রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, সব দোষ তোর, তুই ওকে মেরে ফেলেছিস। ও যখন মরেছে তুই তখন ড্রাগস নিয়েছিলি। অ্যানির স্বামী কোনো মতে দুজনকে থামায়, কিন্তু এইটা স্পষ্ট ছিল যে চার্লির মৃত্যু এই পরিবারকে ভেতর থেকে একদম টুকরো টুকরো করে দিয়েছে। পরদিন মার্কেটে অ্যানির সাথে আবারও জোয়ানের দেখা হয়। জোয়ান তখন অ্যানিকে একটা অদ্ভুত কথা বলে, জানিস অ্যানি, কিছুদিন আগে আমি একটা তান্ত্রিক সাধনার মাধ্যমে আমার মৃত নাতির আত্মার সাথে যোগাযোগ করেছি। আমি সত্যিই ওর সাথে কথা বলেছি। অ্যানি তো প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু জোয়ানের জোরাজুরিতে সে আবার তার বাড়িতে যায়। আর সেখানেই জোয়ান চোখের সামনে মন্ত্র পড়ে একটা মোমবাতি আর গ্লাভসের সাহায্যে সত্যি সত্যি তার নাতির আত্মার উপস্থিতি প্রমাণ করে দেখায়। অ্যানি এই অলৌকিক কিন্তু ভয়ঙ্কর কাণ্ড দেখে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু চতুর জোয়ান অ্যানির মাথায় একটা বুদ্ধি ঢুকিয়ে দেয়। সে বলে, তুইও চাইলে কিন্তু এই মন্ত্র পড়ে তোর মরা মেয়ে চার্লির আত্মাকে ডাকতে পারিস। তোকে বেশি কিছু করতে হবে না, শুধু চার্লির ব্যবহার করা কোনো একটা জিনিস সামনে রেখে এই মন্ত্রগুলো পড়তে হবে। সেই রাতেই অ্যানি আবারও ঘুমের ঘোরে হেঁটে পিটারের রুমে চলে যায়। সেখানে সে দেখে হাজার হাজার কালো পিঁপড়ে পিটারের সারা মুখে হেঁটে বেড়াচ্ছে এবং তার চোখ, নাক আর মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। কিন্তু তখনই আমাদের সামনে প্রকাশ পায় যে অ্যানি আসলে বাস্তবে হাঁটছিল না, সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্নের ভেতরেই পিটার তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? কেন সব সময় আমার পেছনে লেগে থাকো? তখন অ্যানি স্বপ্নের ঘোরেই এক নির্মম সত্য উগরে দেয়। সে বলে, কারণ আমি কোনো দিনই তোকে পৃথিবীতে আনতে চাইনি। আমি তোকে পেটে থাকতেই মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার মা একটা ছেলে চেয়েছিল বলে, মা পায়ে ধরে কান্নাকাটি করেছিল বলে আমি বাধ্য হয়ে তোকে জন্ম দিয়েছি। আমি জানি না তুই কিভাবে বেঁচে গেলি। এই কথা শুনেই পিটারের দম বন্ধ হয়ে আসতে থাকে। আর ঠিক তখনই অ্যানির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এইটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তার অপরাধ বোধ তাকে তাড়া করতে থাকে। নিজের মনের এই ছটফটানি কমাতে অ্যানি মাঝরাতেই তার স্বামী আর ছেলেকে ঘুম থেকে ডেকে তোলে। সে জোয়ানের বলা সেই তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে চার্লির আত্মাকে ডাকতে শুরু করে। আর মন্ত্র পড়া শুরু হতেই ঘরের ভেতরে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ঘরের মোমবাতিগুলো নিজে নিজেই দাও দাও করে জ্বলে ওঠে আর অ্যানির গলার আওয়াজ হুবহু চার্লির মতো শোনায়। পিটার ভয়ে কাঁপতে শুরু করলে তার বাবা এই অশুভ কাণ্ড থামাতে অ্যানির মুখে জোর করে পানি ছিটিয়ে দেয়। সাথে সাথেই সেই জাদুর চক্র ভেঙে যায় এবং অ্যানি নিজের সাধারণ অবস্থায় ফিরে আসে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, গত কয়েক মিনিটে তার সাথে কি ঘটেছিল অ্যানির এসবের কিছুই মনে ছিল না, যেন সত্যি অন্য কোনো অশুভ আত্মা তার শরীর দখল করেছিল। পরদিন সকালে অ্যানি প্রচণ্ড ক্ষোভে আর আতঙ্কে তার নিজের হাতে তৈরি করা সমস্ত মিনিয়েচার ঘরগুলো ভেঙে চুরমার করে দেয়। কিন্তু আতঙ্ক তখনও বাকি ছিল। চার্লির যে ডায়েরিটা তারা এই কালো জাদুর সময় ব্যবহার করেছিল, সেই ডায়েরির পাতায় পাতায় নিজে নিজেই পিটারের ছবি আঁকা শুরু করে, যার চোখগুলো স্ক্র্যাচ করে নষ্ট করা। এদিকে স্কুলে পিটার যখন বাথরুমের আয়নার সামনে দাঁড়ায়, তখন ঘটে এক অলৌকিক ঘটনা। বাস্তবে পিটারের মুখটা ছিল অত্যন্ত গম্ভীর এবং বিষণ্ণ, কিন্তু আয়নায় তার যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল সেটি পিটারের দিকে তাকিয়ে এক পৈশাচিক আনন্দ নিয়ে হাসছিল। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যানি যখন চার্লির সেই অভিশপ্ত ডায়েরিটা আগুনে পুড়িয়ে ফেলতে যায়, তখন সে আবিষ্কার করে এক ভয়ানক সত্য। যেমনই সে ডায়েরিটাতে আগুন দেয়, অলৌকিক কোনো জাদুতে অ্যানির নিজের শরীরে আগুন ধরে যায়। বাধ্য হয়ে সে ডায়েরির আগুন নিভিয়ে ফেলে। সে বুঝতে পারে এই ডায়েরির সাথে তার নিজের জীবনও জড়িয়ে আছে। এবার সবগুলো প্রশ্নের উত্তর চায় অ্যানির, তাই সে জোয়ানের বাড়িতে ছুটে যায়।
কিন্তু সেখানে গিয়ে দেখে জোয়ান উধাও হয়ে গেছে। পুরো বাড়ি ফাঁকা, কিন্তু ঘরের ভেতরে ছড়ানো ছিটানো রয়েছে নরবলি এবং কালো জাদুর সব ভয়ঙ্কর উপাদান। আর ঠিক মাঝখানে রাখা আছে পিটারের একটা ছবি, যার উপরে অলরেডি কোনো এক মরণ ফাঁদের তান্ত্রিক সাধনা করা হয়ে গেছে। তখন অ্যানি দরজার সেই কার্পেটটার দিকে অবাক হয়ে তাকায়। যখনই অ্যানি জোয়ানের দরজার সেই কার্পেটটার দিকে আবারও তাকায়, তখন তার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। সে দ্রুত নিজের বাড়িতে ছুটে আসে এবং তার মৃত মায়ের পুরনো ট্র্যাঙ্ক ঘাঁটতে শুরু করে। আর সেখানে সে হুবহু একই ডিজাইনের কার্পেট খুঁজে পায়। শুধু তাই নয়, মায়ের একটা পুরনো ফটো অ্যালবাম খুলতেই অ্যানির পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে তার মা এবং এই প্রতিবেশী জোয়ান, তারা আসলে আগে থেকে একে অপরকে চিনত এবং তারা একই গোপন দলের সদস্য ছিল। তার মানে জোয়ান কোনো সাধারণ প্রতিবেশী নয়। সে শুরু থেকেই অ্যানিকে দিয়ে কোনো একটা ভয়ঙ্কর উদ্দেশ্য হাসিল করার জন্য এই ফাঁদ পেতেছিল। অ্যানি তার মায়ের বক্সে একটা প্রাচীন কিতাব পায়, যা ছিল শয়তানের উপাসনা, ভূতপ্রেত এবং ডার্ক ম্যাজিকে ঠাসা। সেই বইয়ের পাতা উল্টাতেই অ্যানি জানতে পারে এক চরম সত্য। এই সব কিছুই আসলে কোনো সাধারণ ভূতের কাণ্ড নয়, বরং এই পুরো পরিবারটিকে নরকের এক ভয়ঙ্কর শয়তান তার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য এই তান্ত্রিক ছক কষা হয়েছিল। আর এই সব কিছু করা হচ্ছিল কারণ নরকের অন্যতম শক্তিশালী রাজা শয়তান পেইমন অর্থাৎ কিং পেইমনের জন্য। পেইমন এমন এক অশুভ ডিমন যে মানুষের ক্ষতি করতে ভালোবাসে, তবে সে পৃথিবীতে রাজত্ব করার জন্য সবসময় একজন পুরুষের দুর্বল শরীর খোঁজে। আর তাকে মানুষের শরীরে প্রবেশ করানোর জন্য প্রয়োজন এক জঘন্য নরবলির তান্ত্রিক সাধনা। অ্যানির মা আসলে শয়তানের এক গোপন দলের লিডার ছিলেন, অর্থাৎ স্যাতানিক কাল্টের লিডার। তিনি প্রথমে চেষ্টা করেছিলেন তার নিজের ছেলে অর্থাৎ অ্যানির ভাইয়ের শরীরে এই শয়তান পেইমনকে ঢোকাতে, তবে মায়ের সেই পৈশাচিক অত্যাচার সহ্য করতে না পেরে অ্যানির ভাই আত্মহত্যা করে। এরপর থেকে অ্যানির মা এক পুরুষ শরীরের খোঁজে ছিলেন, কিন্তু চতুর অ্যানি তার ছেলে পিটারকে নানির ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। বাধ্য হয়ে অ্যানির মা সেই শয়তানের আত্মাকে সাময়িকভাবে তার নাতনি চার্লির শরীরে ঢুকিয়ে দেন। এই কারণেই চার্লি জন্ম থেকেই এত অদ্ভুত এবং অস্বাভাবিক ছিল। চার্লি যে বলেছিল নানি সব সময় একটা ছেলে চেয়েছিল, তার আসল কারণ ছিল শয়তান পেইমনের জন্য একটা পুরুষ শরীর দরকার। আর চার্লিকে মারার পর আসল টার্গেট করা হয় পিটারকে। এই পুরো মাস্টার প্ল্যানে নানির সাথে যুক্ত ছিল তার সেই প্রতিবেশী বান্ধবী জোয়ান। জোয়ান ইচ্ছা করেই অ্যানির সাথে বন্ধুত্বের নাটক করেছিল, যাতে তারা পিটারকে শয়তানের হাতে তুলে দিতে পারে। এই সত্য জানার পর অ্যানি ভয়ে কাঁপতে কাঁপতে তার বাড়ির ছাদের উপরের ছোট অন্ধকার ঘরটায় যায়। আর সেখানে সে যা দেখে তা দেখে যে কেউ জ্ঞান হারিয়ে ফেলবে। সেখানে পড়ে আছে তার মায়ের পচা গলা লাশ, যার শরীরে কোনো মাথা নেই। হ্যাঁ, চার্চের কবর থেকে নানির লাশ আসলে এই শয়তানের দলের লোকেরাই চুরি করেছিল এবং তান্ত্রিক নিয়মের অংশ হিসেবে লাশটির মাথা কেটে এখানে নিয়ে এসে রাখা হয়েছিল। শুধু তাই নয়, এই ঘরের দেয়ালে, লকেটে এবং কার্পেটে সব জায়গাতেই শয়তান পেইমনের সেই অভিশপ্ত চিহ্ন আঁকা ছিল। পরদিন স্কুলে ক্লাসে বসে থাকা অবস্থায় হঠাৎ করে পিটারের ওপর সে অশুভ শক্তির প্রভাব শুরু হয়। তার শরীর পুরোপুরি অবশ হয়ে যায় এবং সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সবার সামনেই পিটার নিজে নিজেই বেঞ্চের উপরে তার মাথা সজোরে আছড়াতে থাকে। তার নাক ফেটে রক্ত বন্যা বয়ে যায়। সে ভয়ে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ক্লাসের বাকি বাচ্চারা আতঙ্কে রুম ছেড়ে পালায়। পিটারের বাবা তাকে স্কুল থেকে রক্তাক্ত অবস্থাতেই বাড়িতে নিয়ে আসে। অ্যানি আর সহ্য করতে না পেরে তার স্বামীকে মায়ের ডায়েরি, শয়তানের অভিশাপ এবং জোয়ানের সব সত্য কথা বলে ফেলে। কিন্তু তার স্বামী এসব বিশ্বাস করে না। সে ভাবে অ্যানি পাগল হয়ে গেছে। অ্যানি চিৎকার করে বলে, দোহাই তোমার, চার্লির এই ডায়েরিটা আগুনে পুড়িয়ে দাও। ওইটাই ওই শয়তানের সাথে আমাদের জুড়ে রেখেছে। ওইটা পোড়ালেই সব শেষ হয়ে যাবে। কিন্তু স্বামী এটাতে রাজি হয় না, কারণ সে জানে ডায়েরি পোড়ালে অ্যানির শরীরেও আগুন লেগে যাবে। স্বামীর কোনো বাধা না শুনে অ্যানি নিজেই ডায়েরিটা ছুঁড়ে মারে জ্বলন্ত আগুনে। কিন্তু এবার এক ভয়ঙ্কর উল্টো ঘটনা ঘটে। এবার অ্যানির কিছুই হয় না, বরং অলৌকিক জাদুতে পিটারের বাবার শরীরে দাও দাও করে আগুন ধরে যায়। চোখের পলকে সে জ্যান্ত পুড়ে ছাই হয়ে মাটিতে পড়ে থাকে। ঠিক এই মুহূর্তে পিটারের জ্ঞান ফেরে এবং বাবার এই বীভৎস দহন দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তবে শোক করার সময়ও সে পায় না, কারণ ততক্ষণে শয়তান পেইমন অ্যানির শরীর পুরোপুরি দখল করে নিয়েছে। অ্যানি এখন আর পিটারের মা নেই। সে এক রক্ত পিপাসু ডাইনি।
সে এক পৈশাচিক হাসি দিয়ে পিটারকে খুন করার জন্য খাটের তলা থেকে তাড়া করে। প্রাণ বাঁচাতে পিটার দৌড়ে গিয়ে ছাদের সেই অন্ধকার ঘরে আশ্রয় নেয় এবং ভেতর থেকে দরজা লক করে দেয়। উন্মাদ অ্যানি বাইরে থেকে দরজার উপর নিজের মাথা দিয়ে অনবরত আঘাত করতে থাকে। ঘরের ভেতরে পিটার আলো জ্বালতেই দেখতে পায় তার নানির সেই মাথাবিহীন লাশের সামনে মোমবাতি জ্বলছে। আর তখনই সে উপরের দিকে তাকিয়ে শকড হয়ে যায়। সে দেখে তার নিজের মা অ্যানি সে শূন্যে ভাসছে এবং একটা ধারালো তার দিয়ে নিজের গলা নিজেই কেটে কেটে আলাদা করে ফেলছে। একদিকে মায়ের কাটা মাথা নিচে পড়ছে, অন্যদিকে ঘরের কোণ থেকে কতগুলো সম্পূর্ণ উলঙ্গ মানুষ পৈশাচিক হাসি দিয়ে পিটারের দিকে এগিয়ে আসছে। চরম আতঙ্কে পিটার ঘরের জানালার কাঁচ ভেঙে বাইরে লাফিয়ে পড়ে এবং মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই একটি উজ্জ্বল অদ্ভুত আলো এসে পিটারের নিথর শরীরে প্রবেশ করে। এই আলোটি ঠিক তেমনই ছিল যা চার্লির মৃত্যুর আগে দেখা গিয়েছিল। ধীরে ধীরে পিটার মাটি থেকে উঠে দাঁড়ায়, কিন্তু তার চোখের দৃষ্টি এখন সম্পূর্ণ বদলে গেছে। সে সম্মোহিত অবস্থায় হেঁটে বাইরের সেই পুতুলের ঘরটার দিকে যেতে থাকে। ঘরের ভেতরে ঢুকতেই দেখা যায় সেখানে শয়তানের দলের শত শত মানুষ জড়ো হয়েছে। মাঝখানে চার্লির সেই কাটা মাথাটি একটা পুতুলের ওপর বসিয়ে সাজানো আছে। পিটারকে ভেতরে ঢুকতে দেখেই জোয়ান সহ সেই কাল্টের সমস্ত মানুষ পিটারের পায়ে লুটিয়ে পড়ে এবং তাকে সেজদা করতে শুরু করে। জোয়ান তো পরম আনন্দে পিটারের মাথায় একটা রাজমুকুট পরিয়ে দেয় এবং চিৎকার করে বলে, স্বাগতম মহারাজ, আপনিই আমাদের ঈশ্বর, নরকের রাজা ডেমন পেইমন। আমরা চার্লির শরীর থেকে আপনাকে মুক্ত করে আপনার আসল পুরুষ শরীর দিতে পেরেছি। এখন আপনি এই পৃথিবীর উপর রাজত্ব করুন। পুরো ঘর জুড়ে তখন একটাই ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে, হেইল পেইমন, হেইল পেইমন। বছরের পর বছর ধরে যে শয়তানের উপাসনা তারা করে আসছিল, আজ সে তাদের সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে পিটারের শরীরে। শয়তানের দলের এই পৈশাচিক আনন্দের মধ্য দিয়েই শতাব্দীর সবচেয়ে অন্যতম ভয়ঙ্কর এবং মাইন্ড বেন্ডিং হরর মুভি হেরিডিটারি